বিচিত্রা দিশা গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পড়ে শোনাব কবি সুমন্ত কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প ফুলকপির সিঙাড়া। এই গল্পটা আমাদের পাড়ার গণেশকে নিয়ে। কমার্সে পাস গ্রাজুয়েট, ডালহৌসিতে প্রাইভেট কোম্পানির চাকুরে গণেশচন্দ্র মাঝি। নিপাট, ভদ্র ও সাথে পাচে না থাকা একজন সংসারী মানুষ। অল্পে খুশি গণেশের চাহিদা কম বলে তার জীবনে আনন্দের অভাব নেই মোটে। শুধু একটাই সমস্যা, গণেশ ঘুমোতে ভালোবাসে। ভালোবাসে মানে পাগলের মতো ভালোবাসে। ঠাকুমা আদর করে বলতেন, নাতি আমার কুম্ভকর্ণ। মায়ের ভাষায়, ছেলেটা আমার ঘুমের রাজা। বাবার কথায়, জমিদার যেন। জয় জ্যাঠা বলেছিলেন, লাট সাহেব। বন্ধুরা গালাগাল দিত, মরা কোথাকার। আর এখন গণেশের গিন্নি শ্রাবণী বলে, পাক্কা শয়তান একটা, কাজ করার ভয়ে মটকা মেরে পড়ে থাকে। আসলে গণেশ জন্ম থেকেই ঘুমোতে ভালোবাসে। গণেশের ঘুম ডিপ ফ্রিজে রাখা বরফের মতো। ঢাক বাজলো কি বোমা ফাটলো কিংবা পাশের বাড়িতে আগুন লাগলো অথবা পাড়ায় গন্ডগোল বাঁধলো, কিছুতেই গণেশের কিচ্ছু যায় আসে না। গণেশের ঘুমের মানে শোয়ার নানা রকম স্টাইল। চিত হয়ে কিংবা ডান পাশ বা বাঁ পাশ ফিরে তো আছেই। তাছাড়া পায়ের উপর পা তুলে জমিদার স্টাইল, কখনো আবার সুইমার স্টাইল, মাঝে মাঝে পাশ বালিশের উপর ঘোড়ার পিঠে ওঠার মতো করে জকি স্টাইল। বাদ নেই ফ্রক স্টাইলেরও। মাঝে মধ্যে বিবেকানন্দের স্টাইলে দু হাত বুকের কাছে ভাঁজ করে, তো আবার কখনো ডান হাত কোনাকুনি উঁচু করে তুলে নেতাজির দিল্লি চলো মতো করেও ঘুমোয় গণেশ। মাঝে মাঝে মেজা ছাড়িয়ে শ্রাবণী চেঁচিয়ে মেয়ে রিম্পাকে বলে ওঠে, দেখ তো তোর বাপটা বেঁচে আছে নাকি। বলতে গিয়েও সামলে নেয়, কিন্তু দাঁতগুলোকে সামলাতে পারে না, রাগে কিরমির করে ওঠে। গণেশ সামান্য সুযোগ পেলেই একটু ঘুমিয়ে নেবে, একদম ইনস্ট্যান্ট। সেসব রং বেরঙের ঘটনা। বাসে ট্রামে ঘুমিয়ে পড়ে রাজাবাজার স্টপে না নেমে অনেকেই বাগবাজার টার্মিনাসে চলে যায়। তা বলে ব্যান্ডেলে বৌভাতের নেমন্তন্ন খেতে গিয়ে কেউ যদি বর্ধমানে নেমে বিয়েবাড়ির ঠিকানা খোঁজে, তাহলে পাড়া বাড়িতে নিঃসন্দেহের 10-এ 10 পাবে। গণেশের বউ শ্রাবণী মাঝে মাঝে হাঁ করে স্বামীর দিকে চেয়ে থাকে। সংসারের কোনো বিষয়েই গণেশের হেলদোল নেই, কোনো বিষয়েই ওজর আপত্তিও করে না সচরাচর। জীবনে তাপ উত্তাপের বড়ই অভাব। শ্রাবণীর হাতে মাস মাইনেটা তুলে দিয়েই গণেশ খালাস। শুধু মাসের শুরুতে মাস কাবারি আর প্রতি রবিবার বাজারটা লিস্টে মিলিয়ে করে দিয়েই খালাস। মেয়ের স্কুল টিউশন, ডান্স স্কুল, ড্রয়িং ক্লাস, এলআইসির প্রিমিয়াম জমা, ব্যাংকের কাজ সবই শ্রাবণীর দায়িত্ব। মাঝে মাঝে অস্থির লাগে শ্রাবণীর, অসহায় লাগে নিজেকে। তবে সবচেয়ে লজ্জায় পড়ে ওর নিজের বান্ধবী মহলে, কারণ গণেশের ঘুমের কথা চেনা জানা মহলে কারো কাছেই চাপা নেই। বান্ধবীদের মন্তব্য প্রশ্নে গায়ে জ্বালা ধরে শ্রাবণীর। তোর কুম্ভকর্ণের ঘুম ভাঙলো? ইস, আমারটা যদি এমন ঘুম কাতুরে হতো তাহলে আমি অন্তত একটু শান্তিতে ঘুমোতে পারতাম। তুই খুব বেঁচে গেছিস শ্রাবণী। দিনের মধ্যে 17 বার চা চা করে মাথা খারাপ করে না তোর বরটা। তোর কষ্ট কি রে শ্রাবণী? গণেশদা শুয়েই ঘুমিয়ে পড়ে, আর নতুন কি কাণ্ড ঘটালো তোর ঘুমন্ত কর্তা? শ্রাবণী মিটমিট করে হাসে আর চুপচাপ শুনে যায় এইসব ঠাট্টা টিপ্পনি, বাঁকা ট্যাড়া প্রশ্ন। তাই বলে হাল ছেড়ে তো আর হাত পা গুটিয়ে বসে থাকতে পারে না ও। তাই অনেক ভেবেচিন্তে শ্রাবণী ঠিক করলো ডাক্তারের কাছে যাবে। ওর স্থির বিশ্বাস এটাও এক ধরনের রোগ। শ্রাবণীর এক মাস্তুতো ভাই লালু পিজিতে চাকরি করে। সে এক চেনা ডাক্তারের চেম্বারে নিয়ে গেল দিদিকে, জামাইবাবুকে না জানিয়ে। কি হয়েছে বলুন, ডাক্তার বলেন শ্রাবণীকে। আমার কিছু হয়নি, শ্রাবণী জবাব দেয়। সে কি, তাহলে পেশেন্টকে নিয়ে আসেননি কেন? উনি বাড়িতে ঘুমোচ্ছেন। অদ্ভুত ঘটনা, পেশেন্টকে ছাড়া আপনারা কেন এসেছেন? এবার শ্রাবণী আর লালু পুরো ব্যাপারটা খুলে বলল। ডাক্তার সব শুনে বললেন, এটা হচ্ছে ঘুম রোগ, ডাক্তারি ভাষায় বলে হাইপারসোমনিয়া। আপনারা যা বললেন আমার মনে হচ্ছে ওর এটা প্রাথমিক স্টেজ। তেমন চিন্তার কিছু নেই,
আপনি বরং ওকে নানা কাজে ইনভলভ করতে চেষ্টা করুন, ব্যস্ত রাখুন পেশেন্টকে। কর্তার যে বিষয়ে ইন্টারেস্ট সেই বিষয়গুলো খুঁজে বার করুন, তারপর সেইভাবে ওকে। ওর তো ওই একটা ব্যাপারেই ইন্টারেস্ট। ডাক্তারবাবুর কথার মাঝেই শ্রাবণী না বলে পারে না। ফোন বা পেপার নিয়ে বসলেও 5 মিনিটের বেশি সোজা থাকতে পারে না। আজকাল তো শুনি বেড টাইমে মোবাইল দেখলে নাকি ঘুমের ক্ষতি হয়। কোথায় ডাক্তারবাবু, 2-3 মিনিটের মধ্যে হাত থেকে মোবাইল খসে পড়ে যায়। না না, আছে, কিছু একটা নিশ্চয়ই আছে, যে বিষয়টা নিয়ে কথা বললে ওর ঘুম পাবে না। এমন কোনো কাজ যেটা উনি ইন্টারেস্ট নিয়ে করবেন, জেগে থাকবেন, মানে বেশ উৎসাহ পাবেন। জানেন তেমন কিছু? জিজ্ঞাসু দৃষ্টি ডক্টর সেনের। আকাশ পাতাল ভাবে শ্রাবণী। তেমন কিছু তো মনে পড়ে না। আবার প্রশ্ন ডক্টরের। কত বছরের ম্যারেড লাইফ আপনাদের? তা বছর 11। ওর ছোটবেলার গল্প, আগেকার দিনের কোনো কিছু মিস করেন কি উনি এখন? জানেন কিছু? দুদিকে মাথা নাড়ে শ্রাবণী। মানুষটার সঙ্গে যথাসম্ভব মিশুন, ওকে জানার চেষ্টা করুন। ম্যারেড লাইফে স্বামী স্ত্রীর একে অপরকে কম জানার জন্য বা পার্টনারের অনেক কিছু না জানার জন্য নানা প্রবলেম হয়। এমনই সব ঘটছে আজকাল। আসলে আমরা নিজেদের নিয়ে এত ব্যস্ত সবসময়। যাকগে, যেমন বললাম চেষ্টা করে দেখুন। 1 সপ্তাহ পরে রিপোর্ট দেবেন। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আলোকোজ্জ্বল দক্ষিণ কলকাতার চওড়া ফুটপাতে এসে দাঁড়ালো শ্রাবণী আর লালু। সন্ধে হয়েছে, সবে শীত পড়ছে। চারদিকে দোকানপাট থমথম করছে কাস্টমারের ভিড়ে। অফিস ফেরতা মানুষের দৌড়োদৌড়ি। কালো ঝকঝকে পিচের রাস্তায় জোরালো আলো জ্বেলে ছুটে চলেছে নানা মডেলের গাড়ি, বাস। আর সেই মুহূর্তে শ্রাবণীর মাথার একদিক থেকে আরেক দিকে ছুটে চলেছে 3টে শব্দ। কত কম জানেন। কি রে দিদিভাই, বাড়ি যাবি তো? এরকম থম মেরে দাঁড়িয়ে পড়লি যে, কি হলো? লালু তাড়া দেয়। না, কিছু না, চল। ছোট্ট জবাব শ্রাবণীর। আবার জিজ্ঞেস করে, কি বুঝলি লালু? ওই তো, জামাইবাবুকে ব্যস্ত রাখতে হবে, দেখ কিভাবে পারিস। দিদির মুড অফ বুঝে বেদুইনের চিকেন রোল খাওয়ার কথাটা আর তুলল না লালু। ও আর বুঝবে কি করে শ্রাবণীর মনের মধ্যে কি ভীষণ আলোড়ন তুলেছে ডক্টর সেনের কথা, ওই ছোট্ট মন্তব্যটা। পরের দিন থেকে শুরু হয়ে গেল শ্রাবণীর নতুন জীবন। ও বেশ বুঝে গেছে এ ওর একার লড়াই। খুব বুঝে শুনে এগোতে হবে, একটুও বুঝতে দেওয়া চলবে না কর্তাকে। পরের দিনটা রবিবার। প্রতি রবিবারের মতো বাজার দোকান করে হাত পা ধুয়ে আনন্দবাজারের রবিবার শোটা নিয়ে যেই সোফায় কাত মেরেছে গণেশ, অমনি মিহিসুরে শ্রাবণী তাকে ডাকল। এই, শুনছ? গণেশ যতই ঘুমকাতুরে হোক, ও জানে বিবাহিত পুরুষদের কাছে এ মধুর ডাক আসলে মধুর নয়, হুকুমের আরেক ভার্সন। হ্যাঁ বলো, হাই চেপে বলে গণেশ। জানো, আজ ভাবছি ফুলকপির সিঙ্গারা করব। মায়ের মুখে শুনেছি তোমার ঠাকুমা নাকি শীত পড়তে না পড়তেই বাড়িতে তৈরি করতেন। অমনি এক অদ্ভুত কাণ্ড ঘটল। গণেশের নাক আর মন ছুঁয়ে গেল যেন সেই সিঙ্গারা ভাজার গন্ধ। চোখের সামনে ভেসে উঠল কয়লা কাঠের উনুনে লোহার কড়াইতে অল্প আঁচে ঠাকুমা ভেজে চলেছে একের পর এক ফুলকপির সিঙ্গারা। প্রত্যেকটা সিঙ্গারা একরকম, হালকা বাদামি সোনালি রঙের। সেজো কাকি বেলছে, মেজো কাকি পুর ভরছে, মা ফাইনাল শেপ দিয়ে থালায় বরণডালার মতো সাজিয়ে ঠাকুমার পাশে ছোট্ট একটা টুলের ওপর রাখছে সাবধানে। প্রত্যেকটা হুবহু এক দেখতে। ঘিয়ের গন্ধে সারা বাড়ি ম ম করছে। 3তলার ঠাকুরঘরে দাদুর মন্ত্র ভুলভাল হওয়ার জোগাড় সেই গন্ধে। মেজো কাকা দালানে যোগাসন করছিল। মাঝপথে থামিয়ে বলে উঠল, অসম্ভব। সেজো কাকা বাগানে ডালিয়া চন্দ্রমল্লিকার যত্ন নিচ্ছিল। পাশে গণেশ খুরপি নিয়ে হেল্প করছিল সেজো কাকাকে। ওর দিকে চেয়ে সেজো কাকা বলল, যা সব গন্ধ আসছে রান্নাঘর থেকে, আর থাকা যায় না। কি বল গণেশ? গণেশ আর কি বলবে, ও যেন স্পষ্ট দেখতে পাচ্ছে হাফ প্যান্ট পরা একটা ছেলে দৌড়তে শুরু করেছে। খাবার ঘরে পৌঁছে দেখছে ওর আগেই হাজির 3 খুড়তুতো ভাই বোন।
মিলি, পিন্টু, বাবু। বাবা সাপ্তাহিক হিসাব ফেলে এসে বলল, আজ খিদেটা যেন জলদি পেয়ে গেল, দাও তো খান কয়েক। দাদুও কখন যেন ধুতিটা যাহোক করে মালাকোচ মেরে খাবার ঘরের দোরগোড়ায়। প্রশান্তি মাখা মুখে তৃপ্তির হাসি। সকলের খাওয়া দেখেই যেন ওর খাওয়া হয়ে গেছে। খানিকক্ষণের মধ্যে গোটা পরিবার, 3টে প্রজন্ম এক জায়গায়। এক অদ্ভুত জাদুর টানে সবাই মন্ত্রমুগ্ধ। খুন্তি দিয়ে সন্তর্পণে সিঙাড়া উল্টে পাল্টে দিতে দিতে ঠাকুমা নির্দেশ দিয়ে যাচ্ছে সমানে, বড় বৌমা, তোমার শ্বশুরকে যেন 4টের বেশি দিও না। এই কটা কড়া করে ভেজেছি, আমার গণেশ বাবার জন্য। ওর তো কড়া ভাজা পছন্দ, সেজোকে ঠান্ডা দেখে দিও। ও আবার গরম খেতে পারে না, জিভ পুড়িয়ে একসা কাণ্ড করবে। গণেশের চোখের সামনে ছবির মতো ফুটে উঠছে সব। আরে কি হলো তোমার, কি অত ভাবছ? শ্রাবণীর ডাকে বর্তমানে ফিরে আসে গণেশ। না না, কিছু না, বলো কি কি আনতে হবে? আনতে কিছু হবে না, আমাকে একটু হেল্প করতে হবে। সিঙ্গাড়া তৈরি কি 4টিখানি ব্যাপার? কতগুলো স্টেপ বলো তো? মুখে মৃদু হাসি শ্রাবণীর, কপালে বিন্দু বিন্দু ঘাম। আজ ওকে অন্যরকম লাগছে গণেশের। আর বুঝলো ও আজ ফেঁসেছে। তা বলো কি করতে হবে? তেমন কিছু নয়, আমি ময়দা মেখে ফেলেছি, আমি একটা লেচি কেটে দিচ্ছি, তুমি ঠিক ওই মাপের বাকিগুলো কাটবে। কাটলাম, তারপর? তারপর আমি বেলে দিলে তুমি পুর ভরবে, তারপর আমি গড়ে দেব, লাস্টে তুমি ভাজবে হালকা গোল্ডেন ব্রাউন করে। কেমন? গণেশ বলে, ওকে ওকে। এরপর কর্তা গিন্নি লেগে পড়ল ফুলকপির সিঙাড়া নির্মাণে। ওদের 9 বছরের মেয়ে রিম্পাও বাদ গেল না। হঠাৎ করে পড়ায় ছুটি পেয়ে খুশিতে টকবক করতে করতে মায়ের নির্দেশ মতো এটা ওটা এগিয়ে দিতে লাগলো। আজ রবিবার, অন্য দিনের তুলনায় ব্রেকফাস্ট করতে দেরি হলো বটে, তবে আজ একদম আলাদা অভিজ্ঞতা হলো। ফুলকপির সিঙাড়ার সঙ্গে হারিয়ে যাওয়া মানুষগুলোও যেন ফিরে এলো। তার মধ্যে পাড়ার ক্লাবের সেক্রেটারি আর ক্যাশিয়ার এসে হাজির। ওদের ইচ্ছে গণেশ ক্লাবের হিসেব নিকেশের ব্যাপারে যদি হেল্প করে। গণেশ একরকম নারাজ হলেও শ্রাবণী বলল, দাদারা যখন বলছেন তখন তুমি অফিস থেকে ফিরে যেতেই পারো ক্লাবে। রিম্পার পড়া তো আমিই দেখি। তুমি তো সময় মতো থেমে যায় শ্রাবণী। ততক্ষণে 2টো করে ফুলকপির সিঙাড়া প্লেটে করে 2 ক্লাব কর্তার হাতে। গরম সিঙাড়ায় কামড় দিয়ে আবেগমাখা গলায় সেক্রেটারি ভম্বলদা বলে উঠল, আমার মায়ের হাতে লাস্ট খেয়েছিলাম বাড়িতে তৈরি সিঙাড়া, প্রায় বছর 12 আগে। এইসব এখন উঠেই গেছে, পুরনো দিনের রেওয়াজ তোমরাই বজায় রেখেছ দেখছি। ক্যাশিয়ার স্বপনদা হেসে উঠলে বলল, আগে এক বাড়ির খাবার আশেপাশের 5টা বাড়িতে যেত, আর এখন বাইরে থেকে ঘরে ঘরে খাবার ঢুকছে। পুরো উল্টো জমানা। ওরা চলে যাওয়ার পর শ্রাবণী কর্তাকে ডেকে বলল, নিজের ফ্ল্যাটের সরকার মাসিমা মেসোমশাইকে দিয়ে এসো তো এটা। কৌটোটা হাতে নিয়ে গণেশ দেখল বেশ গরম, আর ফ্ল্যাটের সিকিউরিটি কাকুকে এক ফাঁকে রিপ্লাই দিয়ে এলো। দুপুরে খাওয়া দাওয়ার পরে ছুটির দিনের দুপুর ঘুম দিয়ে উঠে রিম্পা বলল, বাপি, রিনি মাসিদের বাড়ি চলো না আজ। ভুটাই দাদা একটা ছোট্ট ডগি পুষেছে, আমার দেখার খুব ইচ্ছে। নিয়ে যাবে বাপি? এমন করে বললে কোন বাবা না বলতে পারে? সন্ধ্যের মুখে রিনি মাসিদের বাড়ি পৌঁছে গেল ওরা 3জন। ওরা তো তাজ্জব। মৃণাল মেশো রিম্পির মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি খুব লাকি যে এমন বাবা পেয়েছ, তোমার পড়ায় ছুটি দিয়ে বেড়াতে নিয়ে এসেছে। শ্রাবণী তখন রিনি মাসির সঙ্গে গপ্পে মত্ত। রিম্পি ছুট লাগাল ভুটাই দাদার ডগি দেখতে। মৃণালবাবু আর গণেশ আড্ডা জুড়ল জমিয়ে। কোথা থেকে ঘন্টা 3 কেটে গেল। তারপর ডিনার সেরে মৃণালদার থেকে সামনের রবিবার ওদের ফ্ল্যাটে যাওয়ার প্রমিস আদায় করে গণেশরা ফিরল রাত 10টা নাগাদ। ফ্ল্যাটে থালা খুলতে খুলতে গণেশ বলে উঠল, সারাটা দিন কিভাবে যেন কেটে গেল। নেক্সট সানডে কড়াইশুটির কচুরি ফাইনাল। কি বলিস রিম্পা? শ্রাবণী, নো টেনশন, আমি ভেজে দেব। শ্রাবণী ভাবতেই পারেনি ওর প্ল্যান এত তাড়াতাড়ি সাকসেসফুল হবে। তখনই ঠিক করে ফেলল
কালকেই ডক্টরকে রিপোর্ট দিতে যাবে। আর ঠিক তখনই জুতো খুলতে খুলতে ফিক করে হেসে গণেশ বলে উঠল, কালকের দিনটা ভাবছি ছুটি নেব, আজকের ঘুমের ঘাটতিটা তো পুষিয়ে নিতে হবে না।